নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কেনার পরে আমাদের মনের ভিতরে অনেক আশা থাকে যে আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ভালো কোয়ালিটির ছবি তুলব। কিন্তু যখন আমরা নতুন একটা ডিএসএলআর ক্যামেরা কিনে নিয়ে বাসায় আসি, তখন ডিএসএলআর ক্যামেরার যে ডিফল্ট সেটিং রয়েছে সেই সেটিংয়েই আমরা শ্যুট করে থাকি। বিশ্বাস করেন, ডিফল্ট যে সেটিংগুলো থাকে সেগুলো দিয়ে আপনারা ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন না। ডিএসএলআর ক্যামেরায় অনেকগুলো সেটিং চেঞ্জ করার প্রয়োজন পড়ে, যার মাধ্যমে আপনারা ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন। সো যারা নতুন ক্যামেরা কিনেছেন, বিগিনার ফটোগ্রাফার রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওতে আমি এমন 10টা সেটিংসের কথা বলবো যে সেটিংগুলো আপনার এখনই চেঞ্জ করা উচিত। যদি আপনি এখনই চেঞ্জ না করেন তাহলে কিন্তু আপনারা ভালো কোয়ালিটির ছবি তুলতে পারবেন না আপনাদের ক্যামেরা দিয়ে। সো আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এবং অনেক বেশি মজাদার হবে, সুতরাং মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আমরা প্রতিনিয়ত শুধুমাত্র আপনাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিএসএলআর ক্যামেরা সংক্রান্ত ভিডিও তৈরি করে থাকি। সেগুলো আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যখনই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাই মিষ্টি করে সাবস্ক্রাইব করে দিন। তো চলেন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। সো প্রথমে আপনাদের ডিএসএলআর ক্যামেরার যে সেটিংটা পরিবর্তন করার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ফোকাস পয়েন্ট। আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যখন ছবি তুলি তখন ডিএসএলআর ক্যামেরায় বেশ কিছু ফোকাস পয়েন্ট থাকে। দেখবেন আপনারা যখন নতুন ক্যামেরা কিনবেন তখন সেই ক্যামেরাতে লেখা থাকে যে এই ক্যামেরায় 9টা ফোকাস পয়েন্ট আছে, এই ক্যামেরায় 11টা আছে, কিছু কিছু ক্যামেরায় তার থেকে বেশি থাকে, 45টা, 120টা থাকে। সো মেইন কথা হচ্ছে যে আপনি যখন ক্যামেরা কিনবেন, যখন ছবি তুলতে যাবেন তখন সঠিক ফোকাস পয়েন্ট সিলেক্ট করাটা খুবই জরুরি। যদি আপনি সঠিক ফোকাস পয়েন্ট সিলেক্ট করতে পারেন তাহলে আপনার ছবিতে শার্পনেস অনেক ভালো থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যেরকম ছবি তুলতে চাচ্ছেন সেরকম মনের মতো ছবি তুলতে পারবেন। সো ফোকাস পয়েন্ট নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে কীভাবে ফোকাস পয়েন্ট সিলেক্ট করতে হয়, আমি ডিসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে রাখবো। আগে এই ভিডিওটা দেখেন, দেখার পরে ফোকাস পয়েন্টের ওই ভিডিওটা দেখবেন, তাহলে আশা করবো ফোকাস পয়েন্ট নিয়ে আপনাদের কোনো প্রকার সমস্যা ফেস করতে হবে না। দ্বিতীয় যে সেটিংসটা আপনার চেঞ্জ করা প্রয়োজন সেটা হচ্ছে র এবং জেপিজি। আপনারা হয়তো ডিএসএলআর ক্যামেরা কেনার আগে এই জিনিসটা একটু শুনেছেন। এই দুইটা জিনিস হচ্ছে মূলত পিকচার তোলার একটা মোড, যে আপনি র ফাইলে ছবি তুলবেন নাকি জেপিজি ফাইলে ছবি তুলবেন। জেপিজি ফাইলে ছবি তোলার থেকে র ফাইলে ছবি তোলার বেনিফিট অনেক বেশি। যেমন আমরা যে কন্ডিশনে এখন শ্যুট করতেছি, সাপোজ আপনি এই কন্ডিশনে একটা ছবি তুলবেন, তো এমন সময় অনেক সময় হয় যে আমাদের এক্সপোজারটা ঠিকঠাক না হওয়ার কারণে আমাদের ফেসটা কালো হয়ে যায়, ব্যাকগ্রাউন্ড বেশি এক্সপোজার হয়ে যায়, মানে ব্যাকগ্রাউন্ডে বেশি লাইট থাকে। সো মেইন কথা হচ্ছে আপনার ছবিতে কোনো প্রকার প্রবলেম হলে সেটা আপনারা পরবর্তীতে এডিট করে সুন্দর করে ঠিক করতে পারবেন। সো এই সুবিধাটা আপনারা পাবেন হচ্ছে রতে ছবি তোলার সময়, কিন্তু আপনারা যদি জেপিজিতে ছবি তোলেন তাহলে এডিট করার সময় এই কাস্টমাইজেশনগুলো করার সুবিধা থাকে না। সো র এবং জেপিজি এই দুইটার কী কী পার্থক্য রয়েছে, কোনটার বেনিফিট বেশি, সেটা নিয়েও আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চ্যানেলটা দেখে আসতে পারেন। আপনারা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন চেষ্টা করবেন র এবং জেপিজি দুইটা একই সাথে ফাইল করে ছবি তোলার অপশন রয়েছে ক্যামেরায়। আমি আপনাদেরকে ডিসপ্লেতে এখন দেখাচ্ছি। তো আপনারা করবেন কি, একদম রতে ছবি তুলবেন না, আবার আলাদা করে জেপিজিতে ছবি তুলবেন না, র প্লাস জেপিজি এই ফাইলটা ব্যবহার করবেন, তাহলে দেখবেন আপনাদের ছবিতে ভালো রেজাল্ট পাবেন। 3 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে এক্সপোজার ব্যালেন্স। দেখবেন প্রত্যেকটা ডিএসএলআর ক্যামেরাতে একটা এক্সপোজার মিটার দেওয়া থাকে। সো মিটারটার মাঝখানের দিকে যদি সাদা ইন্ডিকেটার থাকে তাহলে বুঝবেন যে আমাদের এক্সপোজারটা ঠিক আছে। যদি আপনারা শাটার স্পিডটা কমিয়ে দেন তাহলে দেখবেন যে ওই দাগটা আস্তে আস্তে প্লাসের দিকে যাওয়া শুরু করবে, তখন কিন্তু আপনাদের ছবিতে ব্রাইটনেস বেড়ে যাবে। একই সাথে আপনি যদি শাটার স্পিডটা বাড়িয়ে দেন তাহলে লাইটটা আস্তে আস্তে কমবে। সো মেইন কথা হচ্ছে যে আপনারা ওই যে সাদা দাগের সোজা আপনাদের যে ইন্ডিকেটার রয়েছে ওইটা থাকা অবস্থায় পিকচার বা ভিডিও শ্যুট করবেন, তাহলে আপনাদের যে এক্সপোজার, পারফেক্ট এক্সপোজার সেটা পেয়ে যাবেন। তো এই পারফেক্ট এক্সপোজার নিয়েও আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই ভিডিওটাও দেখে আসতে পারেন। কীভাবে এটা দেখে আমরা বুঝবো যে আমাদের এক্সপোজার সঠিক রয়েছে কি রয়েছে না। 4 নম্বর যে সেটিংসটা সেটা হচ্ছে শাটার স্পিডটা আমাদের সবসময় ডাবল করে দিতে হবে। কীভাবে ডাবল করবো? দেখেন, অনেকে রয়েছে কিট লেন্স ব্যবহার করেন, আবার অনেকে রয়েছে জুম লেন্স ব্যবহার করেন। জুম লেন্সগুলো সাধারণত অনেক বেশি ফোকাল লেন্থের হয়। সহজ ভাষায় আমি যদি আপনাকে বোঝাই, আপনার একটা কিট লেন্স রয়েছে, আপনি যদি 50 মিলিমিটারে শ্যুট করেন তাহলে আপনার শাটার স্পিডটা 50-এর ডাবল করে দিবেন সবসময়, মানে হচ্ছে 1/100। ধরেন আপনি হচ্ছে একটা বড় জুম লেন্স কিনেছেন, সেই জুম লেন্স দিয়ে আপনার 200 mm শ্যুট করতেছেন। তো যখন আপনারা 200 mm পিকচার বা ভিডিও শ্যুট করবেন তখন আপনাদের শাটার স্পিডটা ডাবল করে দিবেন, তখন আপনারা 1/400 রাখবেন শাটার স্পিড। এটা করলে কি হবে, সাধারণত আমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে হাতে ধরে ছবি তুলি তখন আমাদের হাত কিন্তু অল্প একটু হলেও শেক করে। সো এই যে শেকিনেসের ব্যাপারটা, সেটা আপনারা যখন শাটার স্পিডটা ডাবল করে দিবেন তখন হালকা একটু হাত শেক করলেও ওই জিনিসটা খুব একটা বেশি ম্যাটার করবে না, যে কারণে আপনারা ভালো একটা শার্প ছবি পাবেন। সো মেইন কথা হচ্ছে যে আপনারা যখন ছবি তুলবেন, যে ফোকাল লেন্থে ছবি তুলবেন না কেন, সবসময় চেষ্টা করবেন শাটার স্পিডটা তার ডাবল রাখার জন্য, তাহলে দেখবেন ভালো রেজাল্ট পাবেন। 5 নম্বর যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বেশিরভাগ বিগিনার ফটোগ্রাফাররা এই মিস্টেকটা করে থাকে। ইনফ্যাক্ট আমিও প্রথম এই মিস্টেকটা করতাম। সেটা হচ্ছে যে আমরা যখন ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলি, যে ছবিটা আমাদের পছন্দ হয় না সেই ছবিটা আমরা ডিএসএলআর ক্যামেরার যে ডিলিট বাটন রয়েছে সেটা চেপেই ডিলিট করে দিই। এই কাজটা আপনারা কখনোই করবেন না। কেন করবেন না? কারণ এটাতে আমাদের মেমোরি কার্ড যেটা থাকে ডিএসএলআর ক্যামেরাতে, ডিএসএলআর ক্যামেরার সব ডাটা কিন্তু মেমোরি কার্ডে সেভ হয়। সো মেমোরি কার্ডের উপরে যখন আপনারা সরাসরি ক্যামেরা দিয়ে ডিলিট করবেন তখন একটা বাজে ইফেক্ট পড়ে, যে কারণে আপনাদের মেমোরি কার্ডটা লং রানের ক্ষেত্রে ফেল করে, আপনাদের ডিএসএলআর ক্যামেরার মেমোরিটা বেশি দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন না।
সো মেইন কথা হচ্ছে যে আপনারা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে যদি পছন্দ নাও হয় সমস্যা নেই, আপনারা সেটা আপনাদের পিসিতে বা ল্যাপটপে ফোনে যে কোনো জায়গায় ট্রান্সফার করে তারপর ডিলিট করেন, বাট আপনারা ডিরেক্টলি ক্যামেরার থ্রুতে ডিলিট করবেন না। 6 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফটো প্রিভিউ সেটিং। সাধারণত আমরা ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তোলার পরে সেই ছবিটা একটু রিভিউ করে দেখি যে ছবিটা কেমন হয়েছে। সো ফটো প্রিভিউ সেটিংসে আমাদের টাইমার দেওয়া থাকে যে এই ছবিটা আমাদেরকে 2 সেকেন্ড দেখাবে, 5 সেকেন্ড দেখাবে নাকি 10 সেকেন্ড দেখাবে। ইন কেস আপনার ব্যাটারিতে চার্জ নেই, এরকম সময় যদি আপনার ওই সেটিংটা 5 সেকেন্ড বা তার থেকে বেশি দেওয়া থাকে তাহলে কিন্তু ওই ছবিটা 5 সেকেন্ড পরে চলে যাবে, তারপর আপনি আরেকটা ফটো শ্যুট করতে পারবেন। সেটা টাইম ওয়েস্ট হবে, পাশাপাশি ক্যামেরা চার্জটাও নষ্ট হবে। তো আপনারা কী করতে পারেন, এই সিচুয়েশনে আপনার টাইমারটা কমিয়ে দিতে পারেন, সেটা 2 সেকেন্ড নামে আনতে পারেন। এই সেটিংসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস, আপনারা ট্রাই করে দেখবেন, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের অবশ্যই কাজে লাগবে। 7 নম্বর যে সেটিংসটা রয়েছে সেটা হচ্ছে ভিডিও এফপিএস। আমরা সাধারণত যখন ভিডিও শ্যুট করি তখন দেখবেন ভিডিও এফপিএস লেখা থাকে যে 25 এফপিএস, 50 এফপিএস, 120 এফপিএস, 240 এফপিএস। সো মেইন কথা হচ্ছে যে এই এফপিএস সংখ্যাটা হচ্ছে বোঝায় যে আপনাদের একটা সেকেন্ডে কয়টা পিকচার আপনাদের ক্যামেরা ক্লিক করে সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবে। তো যখন আমরা এই এফপিএসটা নাম্বার সিলেক্ট করবো, যে আমি যেরকম স্টিল ভিডিও শ্যুট করতেছি এই সময় সাধারণত আমরা 24 এফপিএসে শ্যুট করে থাকি, কিন্তু যখন আপনারা স্লো মোশনের ভিডিও রেকর্ড করবেন সেই সময় সাধারণত আমাদের 50 এফপিএস বা 60 এফপিএস তার থেকে বেশি এফপিএসে শ্যুট করার প্রয়োজন পড়ে, কারণ বেশি এফপিএসে শ্যুট করলে আমাদের ফুটেজগুলো অনেক স্মুথ দেখায়। তো এই সময় আপনারা কী করবেন, সেই সময় হচ্ছে আগের রুলের মতোই, মানে হচ্ছে ফোকাল লেন্থের মতোই আপনারা যে এফপিএসে শ্যুট করবেন শাটার স্পিডটা তার থেকে ডাবল করে দেবেন, তাহলে দেখবেন আপনাদের ফুটেজটা অনেক বেশি স্মুথ দেখাবে। 8 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ইমেজ স্টেবিলাইজেশন। বিভিন্ন প্রকার কিট লেন্স, জুম লেন্সে দেখবেন ইমেজ স্টেবিলাইজেশন একটা বাটন দেওয়া থাকে, যার মাধ্যমে আপনাদের ছবিতে যদি হালকা পাতলা শেকিনেস থাকে সেটা ইমেজ স্টেবিলাইজেশন ওই বাটনটা অন করার সাথে সাথে সেটা শেকিনেসটা থাকে না, চলে যায়। তো যখন আপনারা ট্রাইপডের উপরে ক্যামেরাকে শ্যুট করবেন সেই সময় আপনারা ইমেজ স্টেবিলাইজেশনের এই বাটনটা অন রাখবেন না, অফ করে দিবেন। কারণ কি, যখন আমাদের এই বাটনটা অন করা থাকে তখন ক্যামেরার যে লেন্সের ভিতরে অটোমেটিক্যালি একটা ভাইব্রেশন হতে থাকে, এই হওয়ার কারণে আপনাদের যে পিকচারের যে শার্পনেস সেটা কিন্তু কমে যেতে পারে যখন আপনারা ট্রাইপডের উপরে রাখবেন। তো তখন আপনারা হাতে ধরে শ্যুট করবেন তখন আপনারা এটা অন রাখতে পারেন, কিন্তু যখন ট্রাইপডের উপরে ক্যামেরা রেখে শ্যুট করবেন তখন সবসময়ের জন্য এই বাটনটা অফ রেখে ছবি তোলার চেষ্টা করবেন। 9 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স। সাধারণত হোয়াইট ব্যালেন্সের দিকে আমরা খুব একটা বেশি মনোযোগ দিই না, কিন্তু যখন আপনারা ডে লাইটে শ্যুট করবেন আবার পাশাপাশি যখন আপনারা ইনডোরে শ্যুট করবেন, দুই সময় কিন্তু হোয়াইট ব্যালেন্স আপনাদের চেঞ্জ করার প্রয়োজন পড়বেই, কারণ এই সময় একটা ওয়েদার কন্ডিশন থাকে, আপনার রুমের ভিতরে কিন্তু একটা অন্যরকম ওয়েদার কন্ডিশন, লাইট ব্যালেন্সেরও প্রবলেম থাকে। সো মেইন কথা হচ্ছে যে আপনাদের ক্যামেরাতে ম্যানুয়ালি হোয়াইট ব্যালেন্সটা চেঞ্জ করার চেষ্টা করবেন। কীভাবে হোয়াইট ব্যালেন্স চেক করতে হয় বা হচ্ছে হোয়াইট ব্যালেন্স নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে হোয়াইট ব্যালেন্স সম্পর্কে ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। আমাদের ভিতরে অনেকে রয়েছেন যারা শর্ট ফিল্ম তৈরি করেন, 10 নম্বর পয়েন্ট হচ্ছে তাদের জন্য। শর্ট ফিল্ম তৈরি করার সময় আমাদের সাউন্ড কোয়ালিটিটা অনেক ভালো হওয়ার প্রয়োজন পড়ে। যদি আমাদের সাউন্ড কোয়ালিটিটা ভালো হয় তাহলে আমাদের ভিডিওর টোটাল যে ফুটেজটা সেটা দেখতে অনেক সুন্দর লাগে বা যে অডিয়েন্স থাকে সে দেখে অনেক পছন্দ করে। তো যখন আমরা মানে অটো মুডে শ্যুট করব সাউন্ড সেটিংয়ে, তখন কিন্তু ক্যামেরা যে ইনবিল্ট মাইক্রোফোন রয়েছে সেটা দিয়েই সাউন্ড রেকর্ড হয়, যে কারণে সাউন্ডের আশেপাশে নয়েজ চলে আসে বা সাউন্ডের কোয়ালিটিটা অতটা ভালো হয় না। বাট আমরা যখন এক্সটার্নাল একটা মাইক্রোফোন ব্যবহার করবো তখন আমরা সবসময় চেষ্টা করবো ম্যানুয়ালি সাউন্ড রেকর্ড করার জন্য। কীভাবে এক্সটার্নাল মাইক্রোফোন দিয়ে ম্যানুয়ালি সাউন্ড রেকর্ড করতে হয় সেটা নিয়েও আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও রয়েছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে আসবেন। আশা করি ওইটার থেকে ভালো বেনিফিট পাবেন। সো আজকের এই ভিডিওতে যে 10টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করলাম, যারা নতুন ফটোগ্রাফার রয়েছে, নতুন ডিএসএলআর ক্যামেরা কিনেছেন, তাদের জন্য আশা করি প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিন, কমেন্ট করে জানান ভিডিও আপনার কাছে কেমন লাগলো, এবং আপনারা চাইলে বলতে পারেন যে কী ধরনের ভিডিও করে আমি আপনাদেরকে উপকার করতে পারি। আমি সবসময় চেষ্টা করবো সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাদের হেল্প করার জন্য। তো দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনারা আমার সকলের ফেভারিট চ্যানেল ফ্যান্টাস্টিক টেক অ্যান্ড ফটোগ্রাফির সাথে যুক্ত থাকেন। আল্লাহ হাফেজ।